সুধী চিকিৎসকবৃন্দ, আজকের এই ব্যাখ্যামূলক ব্রিফিংয়ে সবাইকে স্বাগতম। আচ্ছা, খেয়াল করেছেন কি ইদানিং আমাদের ক্লিনিকের ওয়েটিং রুমগুলো হঠাৎ করেই মারাত্মক পরাগ অ্যালার্জির রোগীতে কিভাবে ভরে উঠছে? হ্যাঁ, জলবায়ু পরিবর্তনের কারণে এই সুপার অ্যালার্জির যে একটা ঝোড়ো উত্থান আমরা দেখছি, তা কিন্তু এখন এক জরুরি জনস্বাস্থ্য সমস্যা। তো চলুন আর দেরি না করে বিষয়টি নিয়ে একটু গভীরভাবে আলোচনা করা যাক। তো আজকের এই ব্রিফিংয়ে আমরা মূলত 5টি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে থাকছে এই সুপার অ্যালার্জির মূল ঘটনা, এরপর থান্ডারস্টর্ম অ্যাজমার পেছনের মেকানিজম বা প্রক্রিয়া, তারপর আমরা দেখব ঝুঁকিপূর্ণ রোগীদের কিভাবে দ্রুত চিহ্নিত করা যায়, এর আদর্শ চিকিৎসা প্রোটোকলগুলো কি এবং সবশেষে রোগীদের জীবনযাপন ও প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলুন প্রথমেই এই সুপার অ্যালার্জির মূল ঘটনাটি আসলে কি সেটা একটু বুঝে নেওয়া যাক। তীব্র আবহাওয়ার সাথে সাথে এটি রোগীদের জন্য ঠিক কতটা তাৎক্ষণিক ঝুঁকি তৈরি করছে সেটা জানা আমাদের জন্য সত্যিই খুব জরুরি। একটু খেয়াল করলেই দেখবেন, এখানে স্বাভাবিক মৌসুমি শ্বাসকষ্টের কারণে জরুরি বিভাগে ভর্তির হারের সাথে তীব্র বজ্রঝড়ের সময়কার ভর্তির একটা বিশাল তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে। দেখুন, এই চূড়াগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন বা কাকতালীয় ঘটনা নয়, বরং এটি একেবারে নতুন একটা উদীয়মান ক্লিনিক্যাল প্যাটার্ন। মানে সোজা কথায় বলতে গেলে এই প্যাটার্নটি এখন আমাদের দৈনন্দিন প্র্যাকটিসে বেশ বড়সড় প্রভাব ফেলতে শুরু করেছে। তাহলে এই থান্ডারস্টর্ম অ্যাজমা বা বজ্রঝড়জনিত হাঁপানি আসলে কি? সহজ ভাষায় এটি হল তীব্র ঝড়ের কারণে শুরু হওয়া মারাত্মক একটি নিম্ন শ্বাসতন্ত্রের সমস্যা। আর সবচেয়ে উদ্বেগের বিষয় কি জানেন? এই সমস্যাটি শুধু যে পরিচিত হাঁপানি রোগীদের হয় তা কিন্তু নয়। যাদের আগে কখনো হাঁপানির কোনো ইতিহাসই ছিল না, এমন রোগীরাও হঠাৎ করে এই মারাত্মক অ্যাটাকের শিকার হয়ে ইমার্জেন্সিতে চলে আসতে পারেন। তো এবার আসা যাক এর মেকানিজমে। আবহাওয়া আর জীববিজ্ঞানের এই অদ্ভুত মিলন বা থান্ডারস্টর্ম অ্যাজমার প্রক্রিয়াটি আসলে কিভাবে কাজ করে? রোগীদের সঠিক চিকিৎসা এবং আগাম ক্লিনিক্যাল পূর্বাভাসের জন্য এর পেছনের আবহাওয়া সংক্রান্ত কারণগুলো বোঝা আমাদের জন্য একদম অত্যাবশ্যক। এখন এই প্রক্রিয়ার সবচেয়ে চমকপ্রদ কিংবা বলতে পারেন সবচেয়ে ভয়াবহ দিকটি হল কিভাবে একটি সাধারণ ঝড় আমাদের চারপাশের নিরীহ পরাগরেণুকে রীতিমতো মারাত্মক অস্ত্রে পরিণত করে। এখানে মূলত 3টি ধাপ কাজ করে। প্রথমত, ঝড়ের শক্তিশালী ঊর্ধ্বমুখে বায়ুপ্রবাহ পরাগরেণুগুলোকে টেনে একদম মেঘের স্তরে নিয়ে যায়। এরপর তীব্র আর্দ্রতা আর বজ্রপাতের কারণে সেই পরাগরেণুগুলো আক্ষরিক অর্থেই ফেটে খণ্ডবিখণ্ড হয়ে যায়। আর শেষ ধাপে কি হয়? ঝড়ের শক্তিশালী নিম্নমুখী হাওয়া সেই মারাত্মক ক্ষুদ্র কণাগুলোকে সরাসরি ভূপৃষ্ঠে নামিয়ে আনে। ফলে শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে এগুলো খুব সহজেই মানুষের শরীরে ঢুকে পড়ে। পরাগরেণু ফেটে যাওয়ার এই যে ব্যাপারটা, বিজ্ঞানের ভাষায় একেই আমরা বলছি অসমোটিক রাপচার। অতিরিক্ত আর্দ্রতার কারণে একটা আস্ত পরাগরেণু ফেটে গিয়ে শত শত অতি ক্ষুদ্র উপপরাগ কণায় পরিণত হয়। একটু ভাবুন তো, পরিবর্তিত আবহাওয়ার ধরন আর জলবায়ুর প্রভাব কিভাবে এই পুরো বৈজ্ঞানিক প্রক্রিয়াটির মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে। আর এই ক্ষুদ্র কণাগুলোর আকারই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় ক্লিনিক্যাল অ্যালার্ম। এগুলো সাধারণ পরাগরেণুর চেয়ে এতটাই ছোট হয় যে শ্বাসনালীর উপরিভাগে আটকে থাকে না, বরং সরাসরি বাইপাস করে আমাদের ফুসফুসের একদম গভীরে গিয়ে জমা হয়। ঠিক এভাবেই শ্বাসনালীর উপরিভাগের একটা সাধারণ অ্যালার্জি চোখের পলকে নিম্ন শ্বাসতন্ত্রের একটা ইমার্জেন্সিতে রূপ নেয়। এটি এমন একটা ভাইটাল পয়েন্ট যা আমাদের প্রত্যেককে সবসময় মাথায় রাখতে হবে। আচ্ছা, এই তো গেল মেকানিজম। এবার আসি রোগীদের চিহ্নিত করার বিষয়। সাধারণ হাঁপানির বাইরে গিয়ে এই পরিস্থিতিতে আসলে কারা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ সেটা ক্লিনিক্যাল দৃষ্টিকোণ থেকে দ্রুত বুঝে নেওয়াটা কিন্তু এখন সময়ের দাবি। আর এই তুলনামূলক চিত্রটি চমৎকারভাবে বুঝিয়ে দেয় যে কেন আমাদের সাধারণ স্ক্রিনিং পদ্ধতিতে অনেক সময় আসল ঝুঁকিপূর্ণ রোগীরা বাদ পড়ে যেতে পারেন। একদিকে দেখুন, সাধারণ মৌসুমি অ্যালার্জির রোগীর লক্ষণগুলো মূলত শ্বাসনালীর উপরিভাগেই সীমাবদ্ধ থাকে, যা বেশ সহজেই নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু অন্যদিকে থান্ডারস্টর্ম অ্যাজমার রোগীর চিত্রটা পুরোপুরি ভিন্ন। এখানে নিম্ন শ্বাসতন্ত্রের তীব্র সমস্যা দেখা দেয়। অ্যাটাকটা হয় অত্যন্ত আকস্মিক এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো বেশিরভাগ ক্ষেত্রেই রোগীর আগে থেকে হাঁপানির কোনো রেকর্ডই থাকে না। তাই রোগীদের হিস্ট্রি নেওয়ার সময় আমাদের বেশ কিছু নির্দিষ্ট ক্লিনিক্যাল ঝুঁকির দিকে কড়া নজর রাখতে হবে, বিশেষ করে যাদের অ্যালার্জিক রাইনাইটিস বা হে ফিভারের ইতিহাস আছে। আর যারা ঝড় আসার ঠিক আগ মুহূর্তে বাড়ির বাইরে থাকেন, তাদের ঝুঁকি কিন্তু সবচেয়ে বেশি। এছাড়া ইনহেলড কর্টিকোস্টেরয়েড ব্যবহারে রোগীদের অনিয়ম কিংবা ধরুন নির্দিষ্ট কিছু অ্যালার্জেন যেমন রাই ঘাসের পরাগের প্রতি সংবেদনশীলতা, এই বিষয়গুলো পরিস্থিতিকে আরও অনেক বেশি জটিল আর বিপজ্জনক করে তোলে।
তো এবার আমরা কথা বলবো আমাদের ক্লিনিক্যাল পদক্ষেপ বা আদর্শ চিকিৎসা প্রোটোকল নিয়ে। এই আকস্মিক জরুরি অবস্থাগুলো সামাল দিতে আমাদের আসলে কী ধরনের সুনির্দিষ্ট এবং দ্রুত প্রোটোকল অনুসরণ করা উচিত, চলুন সেটা দেখে নিই। রোগীদের প্রেজেন্টেশন বা শারীরিক অবস্থা অনুযায়ী নির্দিষ্ট চিকিৎসা প্রোটোকলের একটা চমৎকার রূপরেখা এখানে দেওয়া হয়েছে। ধরুন, সাধারণ হে ফিভারের জন্য অ্যান্টিহিস্টামিন প্রয়োগই হয়তো যথেষ্ট, কিন্তু ঝড়ের সময় যদি রোগীর নিম্ন শ্বাসতন্ত্রের তীব্র সমস্যা বা রেসপিরেটরি ডিস্ট্রেস দেখা দেয়, তখন কিন্তু আর দেরি করা যাবে না। খুব দ্রুত ব্রঙ্কোডাইলেটর প্রয়োগ করতে হবে। আর পরবর্তীতে ঝড়ের রেশ কেটে গেলে দীর্ঘস্থায়ী প্রদাহ নিয়ন্ত্রণের জন্য রোগীদের এনহেলড কর্টিকোস্টেরয়েড ব্যবহার করার পরামর্শ দেওয়াটা একেবারেই অপরিহার্য। এখানকার সবচেয়ে ক্রুশিয়াল টেকঅ্যাওয়ে বা গুরুত্বপূর্ণ বিষয়টি হল অ্যাকিউট থান্ডারস্টর্ম অ্যাজমার ক্ষেত্রে কোনোভাবেই শুধু সাধারণ অ্যান্টিহিস্টামিনের ওপর ভরসা করে বসে থাকা যাবে না। তীব্র শ্বাসযন্ত্রের বৈকল্য বা রেসপিরেটরি ফেলিয়ার এড়াতে আমাদের দ্রুত ব্রঙ্কোডাইলেটরের প্রয়োগ নিশ্চিত করতে হবে। মনে রাখবেন, এই ধরনের ক্রিটিক্যাল মুহূর্তে আমাদের দ্রুত এবং অ্যাগ্রেসিভ ইন্টারভেনশনই হয়তো একজন রোগীর জীবন বাঁচাতে পারে। চিকিৎসা তো হলো, কিন্তু প্রিভেনশন বা প্রতিরোধের কি হবে? চলুন এবার দেখে নিই ঝড় আঘাত হানার আগেই আমরা কিভাবে রোগীদের ঝুঁকি কমানোর জন্য পূর্ব প্রস্তুতিমূলক যত্ন এবং প্রয়োজনীয় লাইফস্টাইল পরিবর্তনের পরামর্শ দিতে পারি। অ্যালার্জির মৌসুমে রোগীরা যখন রুটিন চেকআপে আসেন, তখন এই প্রতিরোধমূলক পরামর্শগুলো তাদের বিশেষভাবে মনে করিয়ে দেওয়া উচিত। যেমন, ঝড়ের পূর্বাভাস থাকলে বা বাইরে ঝোড়ো হাওয়া শুরু হলে তাদের অবশ্যই ঘরের ভেতরে থাকতে হবে আর জানালাগুলো শক্ত করে বন্ধ রাখতে হবে। এর পাশাপাশি এই মৌসুমে নির্ধারিত হাঁপানি বা অ্যালার্জির ওষুধগুলো যেন তারা কোনোভাবেই স্কিপ না করেন, সেদিকে জোর দিতে হবে। আর হ্যাঁ, লোকাল ওয়েদার আপডেট এবং হাই পোলেন অ্যালার্ট নিয়মিত চেক করার ব্যাপারেও রোগীদের সচেতন করাটা আমাদের দৈনন্দিন প্র্যাকটিসের একটা অংশ হওয়া উচিত। এই সব কিছু জানার পর আমাদের সামগ্রিক ক্লিনিক্যাল প্রস্তুতি নিয়ে একটা বড় প্রশ্ন কিন্তু এসেই যায়। আগামী দিনের আবহাওয়াজনিত এই নতুন আর মারাত্মক অ্যালার্জির মোকাবেলায় আমাদের আধুনিক ক্লিনিকগুলো কি সত্যি পুরোপুরি প্রস্তুত? প্রশ্নটা কিন্তু আপনাদের সবার জন্যই রইল। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে যেহেতু রোগীর উপসর্গ এবং ইমার্জেন্সির ধরন বদলাচ্ছে, তাই এই পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেদের মানিয়ে নেওয়া এবং সঠিক চিকিৎসা প্রোটোকল সম্পর্কে আপডেট থাকাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজকের ব্রিফিং এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।